কোন দলের ম্যানিফেস্টো অথবা ইশতেহার জুলাইয়ের সাথে চেতনার সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে? টু বি ব্রুটালি অনেস্ট, একজনেরও ইশতেহার ভালো লাগে নাই। এনসিপিরটা ভাইয়া এর আগেও বলছে যে এনসিপির ইশতেহারটা মোটামুটি পুরোটাই পড়ছে, কিন্তু কোথাও স্পষ্টভাবে ওরা এই যে জুলাই সনদ যেটা স্বাক্ষর হইলো রিসেন্টলি, যদিও এনসিপির সেটাতে এগ্রি করছে, বাট স্টিল না ওদের স্বাক্ষর করাতে প্রবলেম। যে জুলাই আমাদেরকে এই জায়গাটা শিখিয়েছে যে আমি চাইলে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সর্বোচ্চ লেভেলের প্রতিবাদ করতে পারি, অ্যান্ড আমার রাষ্ট্রের যে একটা জনগণ হিসেবে আমার যে একটা রাষ্ট্রের মালিকানা দাবি করতে পারি, আমি যে আমার ভয়েস রেইজ করতে পারি, এই জায়গাটা, এই মোটিভেশনটা, এই এম্পাওয়ারমেন্ট জুলাই আমাকে দিয়েছে। অন দ্য কন্ট্রারি, আমি কিছু দেখলাম যে আমার যেই সার্কেলটা ছিল ইউনিভার্সিটির বা যাদের সাথে চলতাম, যাদেরকে আমি ডেইলি বেসিসে দেখতাম, হয়তো ইউনিভার্সিটিতে একসাথে আড্ডা দিতাম খেতাম, তারা এক একজন ল্যান্ড ক্রুজার, কেউ হয়তো ফেরারি নিয়ে ঘুরতেছে। ভাই তুই তো আমার পাশে বসেছিলি, তুই হচ্ছে ঢাবির লাল বাসে চড়ে গেটে ঝুলে গান গাইতে গাইতে যাইতি, তুই ফেরারি আজকে কই পাইলি? সবাইকে কি হচ্ছে জামাতের নেতারা গিফট করছে? মানে এটা একটা কমন কনটেক্সট আর কি, সোশ্যাল মিডিয়াতে কেউ কিছু হইলে জামাতের কোনো এক নেতা আমাকে হচ্ছে গিফট করছে, তখন ওই জায়গা থেকে মনে হইতো যে না, জুলাই আসলে ব্যাড। জুলাই মিনস আ লট অফ থিংস টু আ লট অফ পিপল। কারো কাছে চেতনা, কারো কাছে আশা, কিংবা কারো কাছে দাবি। উইচ ইজ ওয়াই উই আর টকিং উইথ দ্য ইয়াংস্টার্স অফ টুডে টু রিড বিটুইন দ্য লাইন্স। ওদের কাছে জুলাই সনদটা এক্স্যাক্টলি কীভাবে ট্রান্সলেটেড হয়েছে, হোয়াট ডু দে ফিল অ্যাবাউট ইট, অ্যান্ড তার থেকেও বেশি আগামী সরকারের কাছে জুলাই সনদ নিয়ে তাদের দায়িত্বটা কী হওয়া উচিত। সো বেশি কথা না বলে লেটস জাম্প ইনটু ইট। হাই, তোমাদের নাম কি? তোমরা কি করো? আমি ফারাবি রহমান শ্রাবণ, কারেন্টলি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি ম্যাথমেটিক্সে, অ্যান্ড এর পাশাপাশি আমি নিজেকে একজন স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট, ওয়াও। হোয়াট অ্যাবাউট ইউ? আমি আনিকা রহমান আস্তা, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে। আমি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। এর আগে আমার এইচএসসি চলাকালীন জুলাই আন্দোলন শুরু হয়, তখন থেকে রাজনীতির ব্যাপারে একটু একটু ইন্টারেস্ট কাজ করা শুরু করে। বর্তমানে আমি পলিটিক্যাল ওয়েতে রাজনীতির ব্যাপারে একটু ইন্টারেস্টেড। In an apolitical way, you're getting involved in politics. Fascinating. What about you? ভাই আমি সৈয়দ সালমান হাসান, বর্তমানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আইবিএতে পড়ছি, আমার মেজর মার্কেটিংয়ে, এবং পড়াশোনার বাইরে হচ্ছে ইউনিভার্সিটির বিভিন্ন ক্লাবের সাথে আমি অ্যাফিলিয়েটেড। বর্তমানে প্রথম আলো জাহাঙ্গীরনগর বন্ধুসভার সাথে আমি আছি এজ এ প্রেসিডেন্ট, অ্যান্ড অলসো এই বছর হাল প্রাইজ জাহাঙ্গীরনগরে আমি এজ এ ক্যাম্পাস ডিরেক্টর সার্ভ করেছি। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। ওকে, প্রথম কোশ্চেন হচ্ছে, আর ইউ গাইস ফার্স্ট টাইম ভোটার অর নট? Yes. তোমরা কি, মানে তোমাদের কি অবস্থা? তোমরা এক্সাইটেড? হোয়াট ইউ গাইস আর ফিলিং অ্যাবাউট ইট? ইয়েস, কিছুটা এক্সাইটেড অবভিয়াসলি, অ্যান্ড অলসো ওয়েটিং টু সি অ্যাকচুয়ালি 12 তারিখ কী হয়, কারণ এর আগে ভোটার ছিলাম বাট ভোট দেওয়া হয় নাই। সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি ভোট দিচ্ছি। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট। হোয়াট অ্যাবাউট ইউ? আমার জন্য এটা ফার্স্ট টাইম আমার ভোটার ভ্যালিডিটি। এর আগের বার আমি লিগ্যাল ভোটার ছিলাম না, সো এটা আমার ফার্স্ট ভোট। আর আমি এক্সাইটেড যে নেক্সটে কী হয়, কারণ এবারের ভোটটা একবারেই আনপ্রেডিক্টেবল। আমরা কোনো কিছু প্রেডিকশন করতে পারছি না, যেটা বিগত বছরগুলোতে হয়ে আসতেছিল। সো আই এম ভেরি এক্সাইটেড টু সি হোয়াট হ্যাপেন। আমার জায়গা থেকেও জার্নিটা একই রকম। 2018 এবং 24-এ দুবারই লিগ্যাল ভোটার থাকার পরেও আসলে ভোট দেওয়ার সুযোগ হয়নি। এমনকি পছন্দের মতো মানুষও ছিল না যে আমি তখন ভোট দিব, ওই সময়ের কালচার থেকে সব কিছু মিলিয়ে যদি বলতে যাই। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে না, এবছর অবশ্যই অনেক বেশি আগ্রহী আমি, এবং অনেক বেশি কিউরিয়াসিটি নিয়ে আসলে ওয়েট করতেছি যে 12 তারিখ আমি আসলে ভোট দিতে যাব। অবশ্যই 2টা ভোট যেখানে ইম্পর্টেন্ট। ওকে, সো যেহেতু আজকের টপিক হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান আর জুলাই ম্যাস আপরাইজিং, জুলাই সনদ নিয়ে তোমাদের কতটা জানা আছে, আর এটা নিয়ে বিস্তারিত তোমরা কি আদৌ পড়াশোনা করেছো কিনা? হোয়াট ক্যান ইউ লাইক লেটস সে টিচ মি? ওকে, সো জুলাই আন্দোলনের পরে এই জায়গাটা যে জুলাই সনদ, এই জায়গাটা অনেক বেশি এভিডেন্ট ছিল সোশ্যাল মিডিয়াতে। সো ইন মাই মানে পার্সোনাল জায়গা থেকে হচ্ছে আমি একেবারে ইন ডিটেইলস যেটা, ওইটাতে হয়তো গো থ্রু করা হয় নাই, বাট যেই জায়গাগুলো আমার হয়তো জানা প্রয়োজন ছিল, অথবা হয়তো মিডিয়া কাভারেজ অনেক বেশি পেয়েছে যে আচ্ছা এই জায়গা কি আসলেই এরকম, এই জায়গা নিয়ে অনেক কথা হচ্ছে, আচ্ছা আমি একটু গিয়ে নিজে পড়ি। সো ওই জায়গাগুলোতে মানে আই হ্যাভ রেড
ডিসাইড অ্যাবাউট দ্য জুলাই চার্টার ওর জুলাই সনদ। সো এর বাইরে গিয়ে হচ্ছে এখনো অ্যাকচুয়ালি মানে যখন ইশতেহারগুলো পড়ছি তখনও লাইক ওইটার সাথে একটু রিলেট করার ট্রাই করছি, আচ্ছা যেগুলা পড়েছিলাম ওইগুলা কি ঠিক আছে কিনা। সো ওখান থেকে হোয়াট এক্স্যাক্টলি কট ইউর আই? সো ওইখানে মেইনলি জুলাই সনদে যেটা আমি সবচেয়ে বেশি খেয়াল করেছি যে প্রধানমন্ত্রী দুইবারের বেশি থাকা যাবে না, বা এরকম যে একটা দেখা যাচ্ছে যে পরিবারতন্ত্রের একটা রাজনীতি যেটা অনেকে বলে ওই জায়গা থেকে বের হয়ে আসা, প্লাস হচ্ছে আরো বেশি গণতান্ত্রিক সিস্টেমটাকে অ্যাকনোলেজ করা অ্যান্ড ওইভাবে এম্পাওয়ার করা, ওই জায়গাটা মানে আমার কাছে মনে হয়েছে না এটা যদি এস্টাবলিশ করা যায় দেন উই ক্যান গো ফর এ বেটার ফিউচার অ্যাকচুয়ালি। ডু ইউ থিঙ্ক এই জুলাই সনদটা এটা কি আদৌ বাস্তবায়ন হবে? যেহেতু 36টা ধারার সাথে আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, অ্যান্ড একমত হওয়ার মানে এটা যে তারা ওগুলো নিজেদের ইশতেহারের মধ্যে ইনক্লুড করছে অ্যাজ ফার অ্যাজ আই নো। তো সেই ক্ষেত্রে তারা কিন্তু এগুলো বাস্তবায়ন করতে, যতগুলোতে তারা এগ্রি হয়েছে এগুলো কিন্তু বাস্তবায়ন করতে তারা বাধ্য। এই দিক থেকে তাদের একটা দায়বদ্ধতা আছে, কিন্তু কতটুকু তারা সেই দায়বদ্ধতাটা মিট করতে পারবে এটাতে আই হ্যাভ সাম ডাউট। ওকে, এই জায়গাতে আমি একটু অ্যাড করতে চাই, জুলাই সনদের এবং গণভোটের এই দুইটা জিনিস তো একই ধারাতে আসলে চলে আসতেছে। জুলাই সনদকে শর্ট করে 4টা ধারার মধ্যে নিয়ে এসে আমরা গণভোট করতেছি, ওকে ফাইন। জুলাই সনদে একটা জিনিস খুব উল্লেখযোগ্যভাবে লেখা থাকে যে উচ্চ কক্ষের যে ব্যাপারটা সেটা হচ্ছে আনুপাতিক হারে হবে, নিম্ন কক্ষে কতটুকু ভোট কাস্ট হচ্ছে কোন দলের আন্ডারে সেটার অনুপাতে। কিন্তু আমি কিছুক্ষণ আগে বিএনপির ইশতেহার পড়তেছিলাম এবং হচ্ছে জামাতের ইশতেহারটাও খেয়াল করলাম, এনসিপির ইশতেহারটাও খেয়াল করলাম। এনসিপি জুলাই সনদ বা সংবিধান সংস্কার নিয়ে তাদের ইশতেহারে কোনো কিছু উল্লেখই করেনি। এটা একটা কনসার্নিং বিষয়। তারা বলতেছে জুলাই সনদ সে বাস্তবায়ন করবে, ঠিক আছে, বাট গণঅভ্যুত্থান থেকে উঠে আসা একটা দল যারা মূলত সংস্কারপন্থী হিসেবে আমরা যাদেরকে এখন পর্যন্ত চিনি বা সংস্কার নিয়ে যারা বেশি কথা বলতেছে, তারা তাদের ইশতেহারে সরাসরি সংবিধানের কোন কোন জায়গায় তারা সংস্কারের জন্য হাত দিবে এটা কোথাও ক্লিয়ার করে নাই, এবং কি কি সংস্কার করবে সেটা তো ক্লিয়ারই করে নাই। জামাতের কথা যদি এখানে বলি, জামাত ঠিক আছে ওই উপর দিয়ে কুসুম কুসুম ভাবে যে কোন একটা জিনিস ঠিক আছে আমাকে বলতে হবে তাই বলবো, সেরকম ব্যাপারটা অনেকটা। জামাতের এই জায়গায় পুরো পার্সপেক্টিভটা অনেকটা অস্পষ্ট। ওরা বলতেছে হ্যাঁ আমরা করব, কিন্তু কি করবে এক্স্যাক্টলি, কোন রেখায় করবে, কোন পথে করবে, সেগুলো নিয়ে কিন্তু কোনো আইডেন্টিফিকেশন দেওয়া নাই। আবার এইদিকে ভাইয়ের সাথে আমি একটু অ্যাড করি যে বিএনপির উনি যেটা বলতেছিল এই ক্ষেত্রে বিএনপি কিছু কিছু পয়েন্টে স্ট্যান্ড আউট করছে, স্পষ্টভাবে বলছে, কিন্তু ওই জায়গায় একটা প্যাচ লাগাই দিছে। বেটার যে ভাইয়াই বলুক। আচ্ছা, ও যে পয়েন্টটা অ্যাড্রেস করলো সেটা হচ্ছে বিএনপির পেজ থেকে একটা খুব বড় লম্বা একটা হচ্ছে পোস্ট শেয়ার করা হয় এবং ওখানে ওদের প্রত্যেকটা ইশতেহারের একদম ডিটেইলে লিখে দেওয়া হয়। তো ওই ইশতেহারের সংবিধান সংস্কারের যেই কলামটা ওইটার খুব সম্ভবত 7 নাম্বার বা 8 নাম্বার পৃষ্ঠাতে হবে। তো ওরা সংবিধান সংস্কার নিয়ে বলতেছে যে ওরা উচ্চকক্ষ গঠন করবে, এটাতে কোনো সমস্যা নেই, বাট উচ্চকক্ষ হবে নিম্নকক্ষে আসনের অনুপাতে ভাগ করবে। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে নিম্নকক্ষ তো আমি ওই হিসাবেই করতেছি, তো নিম্নকক্ষের আসন অনুপাতে যদি আমি উচ্চকক্ষ গঠন করি তাহলে আমার একটা দামি উচ্চকক্ষ কেন করা দরকার? এবং একই সাথে এটা খুব সম্ভবত 7 বা 8 নম্বর পয়েন্টে ছিল, 12 নম্বরে ওরা ওই পেজেরই 12 নম্বরে একটা পয়েন্ট অ্যাড করছে, সেটা হচ্ছে ওরা কিছু নির্দিষ্ট জিনিস উচ্চকক্ষে পাঠাতে চায় না, যেটার মধ্যে আছে আস্থা ভোট, যেটার মধ্যে আছে হচ্ছে বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট বিল, এমনকি সংবিধান সংস্কার বিষয়ক কিছু বিল, অর্থ বাজেট, এই জিনিসগুলো তারা উচ্চকক্ষে পাঠাতে চায় না। এখন এই জায়গাতে আর কি আমার প্রশ্নটা যে এত বড় একটা ইশতেহার আপনারা দিলেন, বাংলাদেশের বর্তমানে বৃহত্তম একটা রাজনৈতিক দল, এইটা আসলে কি ধরনের মানে মক করা আর কি জনগণের সাথে, যে আপনারা জুলাই সনদকে বাস্তবায়ন করবেন বলতেছেন, একই সাথে কন্ট্রাডিক্ট করে নিজেদের ইশতেহারে নিজেরাই আবার বলতেছেন কথাবার্তা। আর এইরকম একটা দামি উচ্চকক্ষ করার থেকেই 100 মানুষকে রাষ্ট্রীয় বেতন ভাতা সুবিধা দেওয়ার তো তাইলে কোনো মানে হয় না। এডিং টু দ্যাট, এখানে যখন আমরা ইশতেহার নিয়ে কথা বলছি তখন মোর অফ দেখা যাচ্ছে যে যেই এলাকায় গিয়ে যেই কথাটা বললে হয়তো ওই সময় বেশি একটু জনমত পাওয়া যাচ্ছে, একটু বেশি ক্লেপ পাওয়া যাচ্ছে, ওই জায়গাগুলোতেই একটু মানে বলা হচ্ছে। যেমন ফ্যামিলি কার্ড নিয়ে কথা বলা হচ্ছে, যখন আমরা একটু রুরাল সাইডে যাচ্ছি যে ফ্যামিলি কার্ড আনলে অনেক কিছু হয়ে যাচ্ছে, বাট ওইটার মেকানিজমটা কি? এখন এরকমও অনেক হয় যে আগের সরকারে আমরা দেখেছি যে বিধবা ভাতা বা বৃদ্ধ ভাতা এরকম ছিল, কিন্তু দেখা গেছে যে ফর এক্সাম্পল 1000 টাকার ভাতা নিতে গিয়ে আমার 500 টাকা হয়তো ঘুষ দিতে হচ্ছে, অথবা হয়তো দেখা যাচ্ছে ওই টাকা আমার কাছে আসতেছেই না, পরিবারের আর কেউ হয়তো ওই টাকাটা নিয়ে যাচ্ছে। সো এই জায়গাগুলো আসলে ক্লিয়ার করা দরকার, অ্যান্ড অ্যাকচুয়ালি কতটুকু ফিজিবল
পসিবল যে আমি এই ইশতেহারে যেগুলো বলছি এগুলো পসিবল কিনা ওই জায়গায় আসলে, অ্যান্ড অলসো কেপিআইটাও আসলে আগে থেকেই ইশতেহারের সময় যে কেপিআই সেট করা যাচ্ছে এইভাবে আমরা আমাদের নেক্সট 5 বছর কাজ করতে চাই আমার বিগার আউটকাম আনার জন্য। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। এই জুলাই ম্যাস আপরাইজিং এর জন্যই তো এই আপকামিং ইলেকশনটা অ্যাজ আ রেজাল্ট হচ্ছে, রাইট? সো তোমাদের কি মনে হয় এই জুলাই আন্দোলনকে সাপোর্ট তোমরা যে করেছিলা সেটা কতটা পূরণ হয়েছে? সো এখন এখানে প্রথমেই যদি আমরা একেবারে কথা বলি যে জুলাইয়ের একটা জায়গা ছিল যে আমরা অবভিয়াসলি দেখেছি সবচেয়ে বড় জায়গা যে ফেসিস্ট সরকারের পতন। সো ওই জায়গা থেকে আমরা দেখতে পারলাম যে না, আমাদের যেই লক্ষ্যটা ছিল, যেই আশাটা ছিল ওইটা পূর্ণ হয়েছে। এবং সেই জায়গা থেকে যদি বলি যে এখন পর্যন্ত মানে বিগার চেঞ্জ নিডস একটু টাইম, বাট দেন এগেইন আমরা আমাদের ল্যান্ডস্কেপটা দেখতেছি। অবভিয়াসলি দেয়ার আর গুড পিপল অ্যান্ড ব্যাড পিপল। সো ওই জায়গা থেকে অনেকখানি এক্সপেকটেশন মিট হচ্ছে, আবার কিছু জায়গায় দেখা যাচ্ছে যে আমরা যে রকমভাবে চাচ্ছিলাম বা যেই মেকানিজম এক্সপেক্ট করছিলাম হয়তো এগুলো নাও হতে পারে। সো ওই জায়গা থেকে এখনও আসলে এই মুহূর্তে বসে আমরা আসলে সব বলে ফেলতে পারবো না ইয়েস অন্য, মানে বাইনারি আনসার দিয়ে যে ইয়েস হয়েছে ওর কিনা। সো আফটার দ্য ভোট অ্যান্ড এই আগামী যে সরকার আসছে তার উপরও অনেকখানি আসলে দায়িত্ব থাকে যে অ্যাকচুয়ালি আমাদের ওই এক্সপেকটেশনটা মিট হচ্ছে কিনা ওই জায়গায় আসলে আমাদের বিবেচনা করাটা। হোয়াটস ইয়োর ফোরকাস্ট? তোমার কি মনে হয়? আমার মনে হয় যে আংশিকভাবে পূর্ণ হয়েছে, কারণ জুলাই আন্দোলনের সময় যখন আমরা এটাতে অংশ নিয়েছিলাম বা এটাকে সাপোর্ট করছিলাম তখন আমাদের মাথায় দুইটা জিনিস ছিল। একটা জিনিস ব্যক্তি স্বাধীনতা দেওয়া, যেটা হাসিনার আমলে একেবারেই ছিল না, এই কারণেই তো এই আন্দোলনটা ফর্ম করছে, রাইট? তো ব্যক্তি স্বাধীনতা আমরা কিন্তু এখন অনেকটা পাইছি। এখন কিন্তু আপনি যদি বিরোধী দলের একটা মত দেন, বা যেমন আমি ঢাকা ইউনিভার্সিটি, তো ওখানে ডাকসুতে শিবিরের প্যানেল আচ্ছা, তো এখন আমি গিয়ে যদি শিবিরের এগেইনস্টে কোনো কিছু বলি আমাকে কিন্তু কেউ এটা নিয়ে অ্যাকাউন্টেবিলিটি দেখাইতে আসবে না যে তুমি এটা কেন বললা, বা আমার উপর এটা কোনো এনফোর্সমেন্ট হবে না। তো এই যে ব্যক্তি স্বাধীনতা এটা কিন্তু আমরা পাইছি। এখন জানি না যে ইলেকশনের পরে যেই সরকার আসবে সেই আমলে কতটুকু এটা বজায় থাকবে, বাট এই পর্যন্ত আমার মনে হয় যে ব্যক্তি স্বাধীনতাটা আমাদের ক্ষেত্রে হয়েছে, অ্যাপ্লাই হয়েছে। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে মেইন যে কি পয়েন্টটা ছিল বৈষম্য বিরোধিতা, আমার মনে হয় যে এই জায়গাটা আমরা এখনো উতরায় উঠতে পারি নাই, এখনো আমাদের বৈষম্য আছে। আমি যদি আর্থসামাজিক দিকে চিন্তা করি, আর্থসামাজিক দিকে দেয়ার ইজ এ হিউজ ডিসক্রিমিনেশন এভরিওয়্যার, এগুলোর দিকে আর না যাই। আমি যদি একটু পলিটিক্যাল ইস্যু নিয়ে বলতে চাই তাহলে এই যে হাদি ভাইয়ের হত্যা, এটা তো এখন একবারে কাপ অফ দ্য টি। তো এই হাদি ভাইয়ের হত্যার জন্য বিচার চাওয়ার জন্য যা কিছু হচ্ছে, আমার মনে হয় যে এখন যে আচরণগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো তো আমরা আওয়ামী লীগ আমলেও দেখে আসছি। তো এই জায়গাগুলোতে আমার একটু ইস্যু আছে যে আমরা এখনো পুরোপুরি ওই লক্ষ্যে পৌঁছাতে পারি নাই, বাট আই থিঙ্ক যে উই আর অন দ্য ওয়ে। আমি এখানে একটু অ্যাড করবো আর কি, কিছু সাবজেক্টও আছে, কিছু জায়গাতে আমার ডিসএগ্রিমেন্টও আছে। সেটা হচ্ছে জুলাই আংশিকভাবে আমার কাছে সফল, আবার আংশিকভাবে পুরোপুরি ব্যর্থ। আমি বলবো আংশিকভাবে পুরোপুরি ব্যর্থ। কেন এটা বলতেছি? খুব ভালো মতো যদি একটা জিনিস খেয়াল করি, জুলাইয়ের যখন আমরা গণহত্যার বিচার চাইতে গেলাম আমাদেরকে অনেক বড় বড় আইন দেখানো হইলো, ঠিক আছে, আইন ফর্ম করা হইলো, আইন বিচার প্রক্রিয়া গেল, ঠিক আছে, ভালো কথা, বিচার হচ্ছে। খুব মানে ভায়োলেন্টলি একটা জিনিস আমাদের সামনের সোশ্যাল মিডিয়াতে প্রচুর আসছে, চাংখারপুলে একজন আনসার সদস্য, আমার নাম এক্স্যাক্টলি ওনার মনে নাই, হাঁটু গেড়ে হচ্ছে উনি শর্ট গান দিয়ে গুলি করতেছিল, ঠিক আছে, এরকম একটা দৃশ্য। তো উনিও পুলিশ কাস্টডিতে ছিল, একই সাথে ওইখানের যারা হুকুমদাতা সবাই ছিল, ইভেন অন্যান্য যারা অপরাধী ছিল তাদের অনেককেই পুলিশ গ্রেফতার করছে। বাট যে সকল অপরাধীকে গ্রেফতার করছে পুলিশ তাদের সাজা হচ্ছে 4 বছর, 5 বছর, 3 বছর। আপনি এটা খুব ডিপলি যখন অ্যানালাইসিস করবেন তখন দেখবেন। এবং যে সকল অপরাধীকে আপনি ধরতে পারতেছেন না, দেশের বাইরে পালাই গেছে, যারা একদম নাম করা অপরাধী, ডিবি হারুন বলতে পারেন, বা হচ্ছে সালমান এফ রহমান তো এখনো দেশে আছে, হ্যাঁ, শামীম ওসমান বলতে পারেন, বা ইভেন শেখ হাসিনা তো আছে, এদের বিরুদ্ধে আপনি ইন্টারপোল জারি করতেছেন, এমন এমন কাজ করতেছেন যেটা আসলে আপনার দ্বারা পসিবল না। তার মানে আপনি ব্যাপারটা, মানে আমি এখন এইটা এক্সপ্লেন করতে চাইতেছি, জুলাইয়ের একটা আকাঙ্ক্ষা আমাদের ছিল যে হ্যাঁ আমরা জিনিসটার একটা সমাধান চাই, সুষ্ঠু সমাধান বা সুষ্ঠু বিচার চাই, বাট আপনি ওটা আমাদেরকে শো করতেছেন, বাট ইন ইয়োর ওয়ে, নট ইন আওয়ার ওয়ে। সো আপনি আপনার মতো করে আইওয়াশ করতেছেন। তার মানে হাসিনা আমাদেরকে যে আইওয়াশগুলো করছে, বিভিন্ন এই যে পদ্মা সেতু মেট্রো রেলের, মানে এই জিকির তো হাসিনা সারাদিন করতো, হাসিনার প্রত্যেকটা মানুষ পদ্মা সেতু মেট্রো রেলের জিকির করছে ওই টাইমটাতে। তো পদ্মা সেতু মেট্রো রেলের আড়ালে যে সে কোটি কোটি টাকা পাচার করছে, সে নিজের মন্ত্রী এমপিদের পকেট ভরাইছে, এই জিনিসটা কিন্তু অতটা হাইলাইট হয় নাই তখন। এটা এখন হয়তো আমরা জানতে পারতেছি। এখন কি হচ্ছে? সরি, আমি কোশ্চেনটা বুঝি। মানে তখন ওই টাইম অফ গভর্নমেন্টে
অনেক কিছু হাইলাইট হয় না, এখন কি আদৌ হাইলাইট হচ্ছে, চোখে কি কিছু সামনে আসছে? হ্যাঁ, ওইটাই আমি বলতেছি, মানে এই জায়গাতেই বলতেছি যে সরকার চাচ্ছে, বর্তমান যে গভর্নমেন্ট বা ইন্টারিম গভর্নমেন্ট যারা, তারা চাচ্ছে খুব মানে এমন এমন জিনিসগুলো সামনে আসার জন্য যেগুলো হয়তো মিডিয়া পাবলিসিটি পাবে, মানুষ খুব করে চাচ্ছিল। পাবলিক যেই অ্যাকসেপ্টেন্সটা আছে বা পাবলিক যে ডিমান্ডটা আছে, তারা সেটাকে ফুলফিল করার শুধু চেষ্টা করতেছে, বাট তাদের অ্যাকচুয়ালি ওইটাকে যে এস্টাবলিশ করা, যে একটা লং টার্মের সলিউশনে নিয়ে যাওয়া, এটার আসলে তাদের কোনো সাস্টেইনেবল কোনো সলিউশনের ইচ্ছা আছে বলে আমি মনে করি না। এই জায়গাতেই আমি বলতে চাই জুলাই তাদের হাতে আসলে পুরোপুরি ব্যর্থ। এইখানে আই ওয়ান্ট টু অ্যাড যে জায়গাটা, যে অবভিয়াসলি ইন্টারিম গভর্নমেন্টের হয়তো ওই জায়গাটা আরেকটু ক্লিয়ার করা দরকার, বাট এট দ্য সেম টাইম আমি এটাও ভাবি যে এখানে এক্সটার্নাল ফোর্সেস যারা আছে ওদের কতটুকু ইনফ্লুয়েন্স মানে দেখতে পাই। যেমন আমরা যখন আয়নাঘরের জায়গাটা যখন আমরা দেখলাম, যখন মিডিয়ার সামনে আসলো, তখন আমরা অনেক শুনতে পেয়েছি যে এরকম অনেক ইনফ্লুয়েন্সিয়াল ছিল যে আয়নাঘর প্রথমেই দেখানো হবে না, ওর টাইম নেওয়া হয়েছে, যে ওইখানে মিডিয়া পাঠানোর আগে হয়তো অনেক জায়গাগুলো ক্লিয়ার করা হয়েছে, অনেক ক্রাইম সিনগুলা। সো এই জায়গা থেকে আমার এইটাও মনে হয় ইন্টারিম গভর্নমেন্টের এইটাও একটা দায়িত্ব হবে যে ওনারা আগামী দিনে বা নির্বাচন শেষ হওয়ার আগে বা যেভাবে সুবিধা হয়, যেই প্রসেসে সবচেয়ে বেশি এফিশিয়েন্ট হয়, এই জায়গাগুলো যে ওনাদের এই সময়ে কারা কারা ব্যাড ফোর্সেস ওনাদেরকে ইনফ্লুয়েন্স করছেন, ওনাদের এই জায়গাগুলোতে হচ্ছে বাধা প্রদান করছে যেন ওরা ভালোভাবে কাজ করতে না পারে, ওদেরকে সামনে নিয়ে আসা, সো দ্যাট আমরা যারা জনগণ আছি প্লাস হচ্ছে যারা সামনে আসতেছে গভর্নমেন্ট, তারা যেন ওইটা আর কি ওই সময় ফেস করতে পারে যে আচ্ছা কারা ছিল আর কারা ছিল না। আমি এখানে একটু ভাইয়ের কথা ধরে বলি, খুব শর্টলি বলতেছি আমি, সেটা হচ্ছে আমার মনে হয় এটা ইলেকশনের আগেই আনা উচিত। কারণ এখন বাংলাদেশের অ্যাপলিটিক্যাল বলতে আসলে কিছু নাই, যারা সরকারে আছে তাদের প্রত্যেকের দলীয় মতামত বা মতামতের মানে দলীয় বিভিন্ন আদর্শ আছে, হয় জামাত করবে, নাই সে বিএনপি করবে, নাইলে সে এনসিপি করবে, বা আদার্স কোনো বাম সংগঠনের কোনো নেতা বা হচ্ছে সাপোর্টার হবে। তো ওই জায়গা থেকে ইন্টারিম গভর্নমেন্টের অ্যাটলিস্ট এটা একটা দায়িত্ব যে 1400 মানুষের রক্তের উপর একটা গভর্নমেন্ট তৈরি হয়েছে, তাদের রক্তের প্রতি এটা দায়বদ্ধতা যে তাদের কোন কোন কাজে, ভালো কাজে কারা বাধা দিছে, এই জিনিসটা অ্যাটলিস্ট ইলেকশনের আগে তারা উন্মুক্ত করুক, এটা আমার মনে হয়। ওকে, সো অল অফ ইউ গাইজ আর গোয়িং, মানে তোমরা সবাই ভোট দিবা, অ্যান্ড এটা মাথায় রেখেই যে নতুন একটা বাংলাদেশ হোক, রাইট? তো এখানে একটা প্রশ্ন দাঁড়ায়, যেটা হচ্ছে জুলাইয়ের পর ডু ইউ থিঙ্ক বাংলাদেশের রাজনৈতিক কালচারে কোনো চেঞ্জ এসেছে নাকি না? হ্যাঁ, ডেফিনেটলি রাজনৈতিক কালচারে অনেক চেঞ্জই আসছে। কিরকম? যেমন ফার্স্ট অফ অল আমি এর আগেও সেটা অ্যাড্রেস করছিলাম যে ব্যক্তি স্বাধীনতা, সো সেটা আমরা রাজনৈতিক ওটা কালচারে তো একদম পার্সোনাল ক্লিয়ারলি লেভেলে, দেখতে পাচ্ছি। ওটা পার্সোনাল লেভেলে পড়ে না, ওটা কিন্তু ব্যক্তিগত। রাজনৈতিক কালচারেও আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, যেমন আমি যদি আগের কথা চিন্তা করি, আমার যতদূর মনে আছে ইলেকশনের কথা 2014 থেকে, এর আগের ইলেকশনে আমার মনে নাই, তো 14 থেকে যে ইলেকশনগুলো দেখে আসছি ওই সময় একটা বায়াস সিচুয়েশন সব জায়গায় বিরাজ করতো। সো ইউ গাইজ আর অল নিউ ভোটার্স, রাইট? তোমরা ইউ গাইজ হ্যাভ লটস অ্যান্ড লটস টু এক্সপেক্ট ফ্রম দিস ইলেকশন। তো এটার সাথে তো অবভিয়াসলি জুলাই হ্যাজ লাইক খুবই ভালোভাবে মেশ করা, একটার কারণে আরেকটা পসিবল হচ্ছে। তো মাই কোয়েশ্চেন ইজ, জুলাইয়ের পরে কি রাজনৈতিক কালচারে বাংলাদেশে কোনো ডিফারেন্স এসেছে, কোনো জবাবদিহিতা কি আদৌ বেড়েছে? হোয়াট ডু ইউ গাইজ থিঙ্ক? হ্যাঁ, আমার এটা ডেফিনেটলি মনে হয় যে অবশ্যই রাজনৈতিক কালচার পরিবর্তন হয়েছে। অ্যাজ ফার অ্যাজ আই ক্যান রিমেম্বার, গত যে ইলেকশন হয়েছিল, তো গত ইলেকশনে আমি আমার ফ্যামিলির কথা বলি যে আমার মামাকে আমি দেখছি ছোটোবেলা থেকে বিএনপি সাপোর্টার। তো ইলেকশনের ওই টাইমটাতে আমার মামা 1-1.5 মাস কিন্তু বাসায় ঘুমাননি, তারপরও হি গট অ্যারেস্টেড। তাহলে আমার মনে হয় যে এই কালচারগুলো থেকে তো আমরা বেরিয়ে আসতে পারছি, যে এখন আমরা ভিন্নমত থাকা সত্ত্বেও আমাদের উপর সেই অপারেশনটা চালানো হচ্ছে না, যে দমায় রাখার যে কালচারটা ছিল রাজনৈতিক দলগুলোর মধ্যে, সেই দমিয়ে রাখার কালচারটা কিন্তু এখন আর নাই, এটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে সো ফার। এক্স্যাক্টলি। আর আরেকটা ব্যাপার অ্যাড্রেসেবল, সেটা হচ্ছে যে এখন সাধারণ মানুষ মনে করতেছে যে দেশটা তাদের, সো এখানে তাদের এই ভোট দেওয়ার যে উন্মাদনা বা ভোট দেওয়ার যে এক্সাইটমেন্ট, এটা চোখে পড়ার মতো, যেটা এর আগে ছিল না। তো এটার প্রভাবটা অবশ্যই রাজনৈতিক দলের যারা প্রতিনিধি বা যারা সংসদ সদস্য প্রার্থী, তাদের উপরে কিন্তু খুব ভালোভাবে পড়ছে। তারা কিন্তু এখন জনগণের পালসটা ধরার চেষ্টা করে, যেটা কিন্তু এতদিন খুব একটা চোখে পড়েনি। ওকে, একটু টাফ কোয়েশ্চেন করি। জুলাই কি এখন বিশ্বাস নাকি জাস্ট স্লোগান? রাজনৈতিক দলের দিক দিয়ে বলতে গেলে এটা তাদের জন্য স্লোগান।
এটা অ্যাকচুয়ালি পার্সোনাল অর দলীয় স্বার্থে এটা ভেরি করছে। কেউ হয়তো এটা এজ এ স্লোগান নিচ্ছে, কেউ হয়তো এটা অ্যাকচুয়ালি এজ এ ফিলোসফি ওনারা নিজেদের মধ্যে ইন্টিগ্রেট করতে চাচ্ছে। সো ওই জায়গা থেকে মানে যদি আমি বলবো এটা যদি কেউ অনলি স্লোগান হিসাবে এটা ইউজ করে থাকে টু গেইন দ্য পাবলিসিটি অর দ্য মিডিয়া, তাইলে এটা আসলে করা কোনোভাবেই উচিত না। উচিত হবে যে যদি এরকমও হয় যে কোনো একটা দল বা ব্যক্তি এটা যদি মনে করে যে না আমি জুলাইয়ের এই জিনিসগুলোর সাথে একমত না, সেটাও পাবলিকলি বলা এবং নিজের লজিকটা দেয়া। এখানে ফলসলি এটা ইমেজ করা যে না আমি চাই এটা হোক কিন্তু আবার এটা নিয়ে পরে কোনো কাজ না করা, এটা না করে অ্যাকচুয়ালি ওই জায়গাতেই কাজ করা যতটুকু পসিবল, যতটুকু উনি মানেন বা দল মানে ওই জায়গাতেই ওনারা এগিয়ে যাওয়া এন্ড সেইটা পাবলিকলি হচ্ছে অপিনিয়নটা দেয়া। What about you? আমার কাছে মনে হয় ব্যাপারটা একই রকম আসলে। তবে কিছু কিছু দলের ক্ষেত্রে জুলাই একেবারেই শুধুমাত্র স্লোগান, শুধুমাত্র পাবলিক পালস আর পাবলিক ডিমান্ড ধরার জন্য জুলাই 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 কথাটা হয়তো আমি আমার বক্তব্যের মধ্যে বারবার নিয়ে আসি কিছু কিছু দলের ক্ষেত্রে। আবার কিছু দলের ক্ষেত্রে কোনো এজেন্ডা নাই, কি করব ঠিক আছে আমি তাহলে এখন জুলাই নিয়ে বলি, এরকমও আছে। আমি কারেন্টলি বাংলাদেশের যে 3টা রানিং পলিটিক্যাল দল যাদেরকে আমরা নামে হয়তো বা চিনি বা মোটামুটি পপুলার বলবো, তাদের ক্ষেত্রে আমি তাদের 3 জনের ক্ষেত্রে আসলে জুলাইকে ওই চেতনাগত জায়গার থেকে বা মনোজাগতিক জায়গা থেকে যে ধারণ করা খুব বেশি আসলে সেটা দেখি না। কারণ সেটা ধারণ করলে আসলে প্রত্যেকটা জায়গাতেই কিছু না কিছু চেঞ্জের কিছু ঘাটতি আছে। জুলাইয়ের যে পাওয়াগুলো চেতনা মানে আমাদের চাওয়াগুলো ছিল, সেই জায়গা থেকে প্রত্যেকটা রাজনৈতিক দলে বেশ বড়সড় ঘাটতি আসলে চোখে পড়ে। তো ওই জায়গা থেকে আমি সবাইকে ওই স্লোগান হিসেবে আসলে ট্রিট করব। সো তোমরা এই যে নতুন সরকার আসবে তাদের কাছ থেকে কোন অ্যাকশনটা সবার প্রথমে দেখতে চাও? ওকে, আমি শুরু করতেছি। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমি আসলে কিছু ভিজিবল চেঞ্জেস দেখতে চাই। ভিজিবল চেঞ্জেসগুলো হচ্ছে আমাদের দেশের পরিবহন ব্যবস্থার মানে একেবারে নাজেহাল অবস্থা। মানে এর থেকে খারাপ অবস্থা আমার মনে হয় না আসলে কোনো রাষ্ট্রের ভিতরে হইতে পারে। সেটা আপনি মেইন রোড থেকে ওই আমাদের অলিগলি বা কোনো একটা ছোট জায়গা বলি অথবা আমাদের মেইন রোড বলি, আপনার এলিভেটেড এক্সপ্রেসওয়ে ইভেন ফ্লাইওভারের ভিতরেও ঢাকা শহরে জ্যাম লেগে থাকে অহরহ, প্রত্যেক দিন হচ্ছে। আমি এখানে আসতে গেলে আমার 2 ঘন্টা ট্রাফিক ঠেলে আসতে হবে। নট অনলি দ্যাট, অলসো দ্য ফ্যাক্ট দ্যাট ললেসনেস বেড়ে গেছে, অনেক ক্রাইমস বেড়ে গেছে। হ্যাঁ, ওইটাই আমি আসতেছি যে একদম মিনিমাল যে জিনিসটা এখান থেকে শুরু করে মব কালচার যেটা এখন অনেক বেশি হচ্ছে অ্যান্ড ডেইলি আমরা এই সেম সিচুয়েশন ফেস করতেছি। কিছু একটা হচ্ছে ওইটার এগেইনস্টে পাবলিক তার নিজের মতো করে একটা জাজমেন্ট দাঁড় করায়, মানুষজনের সে নিজের মতো করে একটা অকারেন্স করতেছে। এই জিনিসটা কন্ট্রোল করা, ট্রান্সপোর্ট ব্যবস্থা থেকে শুরু করে একদম মিনিমাল কিছু চেঞ্জেস নিয়ে আসা, ভিজিবল চেঞ্জেস যেগুলো অ্যাকচুয়ালি মানুষকে সাময়িক সময়ের জন্য হলেও শান্তি দিতে পারবে এবং লং টার্মে যদি বলি বিচার ব্যবস্থার অ্যাকচুয়ালি উন্নতিটা করা। এই যে এই কারেন্ট ইন্টারিম গভর্নমেন্টের মতো যে আসামি আমার কাছে নাই তাকে আমি ফাঁসি দিয়ে দিলাম, আর যে আসামি আছে আমি ওকে 5-10 বছরের একটা জেল দিয়ে মানুষজনকে ওকেও খুশি রাখলাম, আমি পাবলিককেও খুশি রাখলাম, এইসব আমার দরকার নেই। অ্যাকচুয়াল যেটা জাজমেন্ট, ওই জাজমেন্টের থ্রুতে যেটার প্রুফ আছে ওইটাকে তুমি বিচার করো, যেটার প্রুফ নাই তুমি বলো ঠিক আছে প্রুফ নেই আমি ছেড়ে দিব, কোনো সমস্যা নেই। সো যেটা বলতে চাচ্ছিলাম, এই যে নতুন সরকারটা আসবে, when it comes to law and order, what is the thing that you want to be executed on the very first month? রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। আমি যদি বলি অন এ বিগার স্কেল যেটা হয়, যদি ব্রাইবারিটা উঠানো যায় কোনোভাবে, এইটা আমার মনে হয় যে টাকা সব কি মানে অনর্থের মূল যেই কথাটা বলা হয়, আমি এইটা সব জায়গায় দেখি যে যখন কোনো একটা অকারেন্স হচ্ছে ওর দুর্নীতি হচ্ছে, এইটার সাথে কোনোভাবে ঘুষ বা ব্রাইবারি এই জায়গাটা একেবারে ডিরেক্টলি কানেক্টেড। মানে ওইটাই আসলে মোটিভেট করে মানুষদেরকে যে ক্রাইমটা করার জন্য। মানে বিউরোক্রেটিক সিস্টেমেও আমরা এটা দেখতে পারতেছি যে যাদের কাছে টাকা আছে তারা হচ্ছে অনেক জায়গাগুলোতে হচ্ছে লাভবান হচ্ছে, ওর লাইক ক্রাইম করেও ছুটে যাচ্ছে। সো ওই জায়গায় যে বিচার ব্যবস্থার কথাটাও দেখা যাচ্ছে ওই অনেক যার টাকা আছে, পাওয়ার আছে, সে কিন্তু ওইভাবে ডমিনেট করে ল অ্যান্ড অর্ডারকে নিজের হাতেই বা নিজেই ডমিনেট করতে পারতেছে। সো এইটা যদি কোনোভাবে করা যায়, অ্যান্ড এইটা করার জন্য আমি যেটা পার্সোনালি মনে করি, এখানে সবাই যেটা মনে করতে পারে সেটা হচ্ছে ডিজিটালাইজড করা আমাদের পুরো বাংলাদেশকে। এরকম যদি হয় গাড়ির লাইসেন্স করা, এনআইডি কার্ড অ্যান্ড এভরি আদার থিং যেটা বিউরোক্রেটিক সিস্টেমে করতে হয়, ওইটা যদি কোনোভাবে ইনফ্রাস্ট্রাকচার
ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করে ওটা যদি ডিজিটাল পেমেন্টের আন্ডারে আনা যায় তাহলে অনেকখানি আসলে এই ব্রাইবারি সিস্টেমটা কমবে। অবভিয়াসলি ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করা ইট উইল টেক টাইম, বাট আমাদের মনে হয় এইটা বারবার না বলে এটা তো অনেক সময়, এটা তো অনেক কাজ করতে হবে না করে এখনই ইমপ্লিমেন্টেশনটা নেয়। হয়তো আমাদের জেনারেশন আনফর্চুনেটলি পাবে না, বাট পরের জেনারেশনটা তো এর ফ্রুটফুলনেসটা পাবে। সো ওই জায়গা থেকে আমি মনে করি এই জায়গাতে আমাদের কাজ করা উচিত বা সরকারের অবভিয়াসলি কাজ করা উচিত। একজন ওয়েল ইনফর্মড ভোটার, এটা ফার্স্ট ভোটার হোক আর ভেটারেন ভোটার হোক, সবাই তো সবসময় একটা ওয়েল এডুকেটেড একটা ডিসিশন নিয়ে তারপর একজনকে ভোট দিতে চায়, রাইট? তো ওইটার রিলেটেড কোন দলের ম্যানিফেস্টো অথবা ইশতেহার জুলাইয়ের সাথে চেতনার সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে? টু বি ব্রুটালি অনেস্ট, একজনেরও ইশতেহার ভালো লাগে নাই। মনে হয়েছে যে সবাই জাস্ট হালকার উপর ঝাপসা দিয়ে চলে গেল। এনসিপিরটা ভাইয়া এর আগেও বলছে যে এনসিপির ইশতেহারটা মোটামুটি পুরোটাই পড়ছি, কিন্তু কোথাও স্পষ্টভাবে ওরা এই যে জুলাই সনদ যেটা স্বাক্ষর হইলো রিসেন্টলি, যদিও এনসিপি সেটাতে অ্যাগ্রি করছে, বাট স্টিল না ওদের স্বাক্ষর করাতে প্রবলেম। সো যাই হোক, ওরা যেহেতু অ্যাগ্রি করছে তার মানে ওরা তো ওটাকে ফলো করে, কিন্তু ইশতেহারের মধ্যে কোথাও ওরা উল্লেখযোগ্যভাবে কোনো পরিবর্তন আনার কথা উল্লেখ করে নাই। চোখে পড়ার মতো কোনো কিছুই আসলে দেখতে পাইনি। আর যদি বিএনপিরটা বলে, বিএনপিরটাতে বেশ কয়েকটা কন্ট্রাডিকশন পয়েন্ট আছে। মানে উনি এর আগে যেটা বললো যে পয়েন্ট নাম্বার 8 কোনো একটা ইশতেহারে ছিল, ওটা কিন্তু ওনারা যে ড্রাইভটা শেয়ার করছে সেটার মধ্যে কিন্তু নাই। পরবর্তীতে বিএনপির সম্ভবত অফিসিয়াল পেজ থেকে, ওর তারেক রহমানের অফিসিয়াল পেজ থেকে একটা পিডিএফ শেয়ার করা হয়েছে। তো ওটার 7 আর 8 নাম্বার পেজে 8 নাম্বারে যেটা আছে, জুলাই সনদ বলতেছে যে ভোটারের অনুপাতিক হারে, মানে ভোটার কত সংখ্যক ভোট দিচ্ছে এটার একটা রেশিওতে উচ্চকক্ষ গঠন করা হবে। তো এই ক্ষেত্রে আমাদের যারা সাধারণ ভোটার ওদের মধ্যে একটা খুবই স্লাইট কনফিউশন ক্রিয়েট হয়। সেটা হচ্ছে যে আচ্ছা, যদি আমি সংসদ সদস্যদের মধ্যে অধিকাংশ মেম্বার নিয়ে সংসদে যাচ্ছি, তার মানে আমি তো মেজরিটি, সো আমি তো উচ্চকক্ষে মেজরিটি হব। বাট দ্যাটস নট দ্য পয়েন্ট। 2008 সালের ইলেকশনে হাসিনার সরকার কিন্তু সংখ্যাগরিষ্ঠ 230টা আসন, উইকিপিডিয়া থেকে পাইলাম, 230টা আসন নিয়ে কিন্তু সরকার গঠন করছে, কিন্তু তখনও ওনার ভোটার রেশিও ছিল 45%, ল্যান্ডস্লাইড। তো এই ভোটার রেশিওটা কিন্তু উচ্চকক্ষের একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই জিনিসটাতেই কিন্তু বিএনপি ভেজাল করছে। ওকে, আচ্ছা, এইখানে আমি আরেকটু অ্যাড করি। বিএনপির আরেকটা পয়েন্ট ছিল, সেটা হচ্ছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার মধ্যে ভারসাম্য তারা আনতে চায়। কিভাবে আনতে চায়, কি করবে, কোন ক্ষমতা রাষ্ট্রপতিকে দিতে চায় বা প্রধানমন্ত্রী থেকে কমাতে চায়, কিচ্ছু লিখে নাই। শুধুমাত্র লিখছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনয়ন করা হবে। কিভাবে কি করবে, আমি একজন রাষ্ট্রের নাগরিক হিসেবে, আমি একটা এডুকেটেড পার্সন হিসেবে আমি পড়তে জানি, আমি জানতে চাই তুমি কিভাবে কাজ করবা, তুমি বলো নাই। বিএনপি বারবার এই ফ্যামিলি কার্ড, এই কার্ড, সেই কার্ড, কৃষি কার্ড, প্রবাসী কার্ড, বিভিন্ন কার্ডের কথা বলে যাইতেছে। ফান্ডিং কোত্থেকে আসবে, অ্যাকচুয়ালি ক্লিয়ার কোনো পিকচার জনগণের নো সামনে মেকানিজম, মানে ভেগ পয়েন্টার্স গুলো আছে। এইখানে আমি আরেকটু এড করতে চাই যে হয়তো আমাদের ডিসকাশনে এরকম মনে হইতেও পারে অনেকের, যারা আমাদের ভিউয়ার আছে, যে আমরা আসলে চাচ্ছি যে জুলাই সনদের যে জায়গাগুলো ওইগুলা ইশতেহারে আসুক, বাট জিনিসটা কিন্তু আসলে এইরকম না। এটা মানে আসাই উচিত, মানে এটা আমাদের আজকে এখানে বসে এটা বলতে হবে, রাজনৈতিক দলগুলোকে বলে দিতে হবে আপনাদের তো এটা ভেগ, আপনাদের এইটা আনেন না, এটা কেন আনেন না, এটা তো আনা উচিত। এই জায়গাতে আসলে আমাদের যাওয়াই উচিত ছিল না। সো আমি মনে করি যে যেই বড় দলগুলা হোক, ছোট দলগুলা হোক, ইশতেহার মানে ওনারা তৈরি করেছেন, ওইখানে ওনারা মোর অফ ফেল করেছেন আর কি। কারণ আমাদের যেই সেন্টিমেন্টটা ওইটা মানে জনগণের জন্যই তো কাজ। সো জনগণ যেটা চায় ওইটা যদি ওনারা না বুঝেন তাহলে এট দ্য ফার্স্ট প্লেস মানে ওনারা হয়তো আমাদের ভোটটা পাচ্ছেন কিনা এইটারও একটা সন্দেহান থেকে যায়। আর এর বাইরে কথা হচ্ছে মানে যেটা বলছিলাম যে এইখানে আসলে মানে ইশতেহারে এরকম মনে হচ্ছে যে আচ্ছা মানুষজন তো আছে আমাদের ইশতেহার পড়বে, জুলাই নিয়ে একটু না বললে কেমন দেখায়, বলে দেই পরে হচ্ছে আমরা জিনিসটা দেখবো টিকমার্ক যে এটা কি আছে, ইয়েস আছে, কি আছে, আচ্ছা এটা পরে দেখি, আগে আমরা প্রচারণায় যাই, এরকম আর কি। আমি একটু ইন্টারাপ্ট করি যে উনি যে কথাটা বললো যে সবকিছু ভেগলি প্রেজেন্ট করছে, এই কাজটা কিন্তু জামাত তার ইশতেহারে করছে। সবকিছু হালকার উপর দিয়ে ঝাপসা গেছে। বিএনপি তো তাও একটু এক্সপ্লেইন করছে, ইন আ রং ওয়ে, বাট এক্সপ্লেইন তো করছে। এনসিপিতে সেটা আমরা দেখি নাই, কিন্তু জামাত করলো কি সেফ প্লে করলো। জামাত আর একটা জিনিস করছে ওদের ইশতেহারে, এই যে নারীদের কর্মঘণ্টা, এই ব্যাপার নিয়ে ওরা কোনো ক্লিয়ার পিকচার দেয়নি।
ওরা নারীদেরকে যেই জিনিসটা নিয়ে ওদেরকে নিয়ে সব থেকে বেশি কন্ট্রোভার্সি তৈরি হয়, যে জিনিসটা নিয়ে ওদের নিয়ে কথা হচ্ছে, ওরা ওই জিনিসটা সুন্দর মতো অ্যাভয়েড করে গেছে ওদের ইয়ের মধ্যে। এবং তারা যে এর আগে বললো যে 5 ঘন্টা কর্মক্ষেত্রে রেখে বাকি টাইমটুকুর বেতন তারা দিবে, কোত্থেকে দিবে, টাকা কোত্থেকে আসবে? এন্ড অলসো সম্মানী যারা বাসায় থাকবে তাদেরকে সম্মান হ্যাঁ, দেওয়া আপনি হবে। সম্মানী কোত্থেকে পাবেন? কোনো মানে তাদের কাছে কোনো উত্তর নেই। তারা বলছে সরকার দিবে। সরকারের টাকা তো ভাই আমার টাকা, Right. আপনার টাকা, ওনার টাকা, ওর টাকা। সরকারকে আমি টাকা দিচ্ছি, আমার টাকা কেন আরেকজন ঘরে বসে পাবে? আমি জানতে চাইবো না? এই অবশ্যই। অধিকার তো আমার আছে। অলসো শুধু গভর্নমেন্টের না, মানে এখানে যারা এমপ্লয়ার কোম্পানি আছে তারাও কেন এই পলিসিটা মানে যে একেবারে 100% মানবে, এটারও তো কোনো মানে বৈধতা ওর লাইক এটার কি মেকানিজম, লজিক্যাল কোনো এক্সপ্লেনেশন নাই। হতে পারে যারা মাল্টিনেশনাল কোম্পানিজ গুলো আছে তারা বলতে পারে যে আমরা এরকম মানে চাই না, অথবা হতে পারে যে ওয়ার্ক কালচারে গিয়ে দেখা যাচ্ছে যে এই পলিসির আওতায় যারা যাচ্ছেন বা করতে যাচ্ছেন তখন ভায়োলেট হতে পারে। তো এই জায়গাগুলোতে আসলে জাস্ট আমরা আমাদের কথা বলে দিলাম, বাকিটা হচ্ছে আপনারা দেখে নেন, করে না, আমরা বলছি, জিনিসটা এরকম একটু হয়ে গেল আর কি। জামাত এই জিনিসটা নিয়ে অনেক বেশি কথা বলে, বাট তাদের প্রতিষ্ঠান ইবনে সিনা কিছুদিন আগে দেখবেন একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিছে, সেখানে বলা হয়েছে শুধুমাত্র ছেলে ব্যক্তিরা, মানে যারা পুরুষ মানুষ তারা অ্যাপ্লাই করতে পারবে এবং প্র্যাকটিসিং মুসলিম হইতে হবে। এখন তার মানে কি আপনার বাংলাদেশে থাকতে হইলেও কি এখন এই জিনিসগুলো বাধ্যতামূলক যে প্রত্যেকে প্র্যাকটিসিং মুসলিম, তারপরে হচ্ছে পুরুষ হইতে হবে? কারণ জামাত ইবনে সিনা জামাতের অনেক বড় একটা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, এটা আমরা সবাই জানি। ওকে ফাইন, আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠানে যদি আপনি এই বৈষম্য করেন, আপনি যখন দেশ হাতে নেবেন আপনি তখন কি করবেন? আমি আপনার উপরে কেমনে রিলাই করব? আপনি দেখান যে হ্যাঁ আপনার মেয়েদের জন্য তাইলে আলাদা প্রতিষ্ঠান আছে, আপনি শো করেন যে এখানে শুধুমাত্র মহিলারা, এখানে কোনো ধর্মের ব্যাপার চলে না, শুধুমাত্র মহিলারা এখানে কাজ করে, কোনো সমস্যা নেই, দেখান, আপনি দেখাতে পারবেন না। ফেয়ার। নাও দিস ইজ গোইং টু বি আ টু পার্টার কোয়েশ্চেন। ওটা হচ্ছে যে তরুণরা কি এখনো জুলাইয়ের চেতনাকে ধরে রেখেছে? আর এই জুলাইয়ের চেতনা, হোয়াট ডাজ ইট মিন টু ইউ অন অ্যান ইন্ডিভিজুয়াল লেভেল? ওকে, সো এইখানে মানে আমি হয়তো যদি সেকেন্ড পার্টটা না করতেন, আমি নিজে কোয়েশ্চেন করতাম যে চেতনা এই জায়গাটা আসলে মোটিভটা কি। সো প্রথমে যদি আমি শেষের পার্টটা নিয়ে শুরু করি, আমার কাছে ইন মাই পার্সোনাল গ্রাউন্ড মনে হয় যে জুলাই আমাদেরকে এই জায়গাটা শিখিয়েছে যে আমি চাইলে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সর্বোচ্চ লেভেলের প্রতিবাদ করতে পারি, অ্যান্ড আমার রাষ্ট্রের যে একটা জনগণ হিসেবে আমার যে একটা রাষ্ট্রের মালিকানা দাবি করতে পারি, আমি যে আমার ভয়েস রেইজ করতে পারি, এই জায়গাটা, এই মোটিভেশনটা, এই এম্পাওয়ারমেন্ট জুলাই আমাকে দিয়েছে। অ্যান্ড যদি বলি যে সবাই মানে এই চেতনা ধরে রাখতে পারছে কিনা বা এখন কোনো জায়গা হচ্ছে কিনা, আমি এই কথাটা আবার মানে আগেও বলেছি যে দেয়ার আর গুড পিপলস অ্যান্ড ব্যাড পিপল। অনেকে আছে যে সুযোগ খুঁজে যে কোন জায়গাটা নিয়ে কাজ করলে হয়তো আমি এটাকে এক্সপ্লয়েট করলে আমি হয়তো একটু বেটার লিভ অফ করতে পারি। সো আমি এটা অবভিয়াসলি বলবো না যে 100% অফ দ্য পিপল অর দ্য ইয়ুথ আর মেইনটেইনিং এই মোটিভটা বা জুলাই নিয়েই কাজ করতে চায়। অনেকে আছে, অনেকে আমরা দেখতে পাচ্ছি, মিডিয়াতে দেখতে পাচ্ছি, ওর এরকম হচ্ছে যে এই জায়গাগুলোতে যে ওরা হয়তো এক্সপ্লয়েট করছে। বাট আমি যেটা মনে করি, যদি আমরা সবাই যারা জুলাইয়ে কাজ করেছি, যেই স্টেক হোল্ডার আমরা দেশে বিদেশে ছিলাম, যারা পরে এসে আমাদের সাথে জয়েন করেছে, সবাই যদি আমরা ট্রাই করি এই জায়গাগুলোতে কাজ করার, তাহলে অবভিয়াসলি আমাদের যে ইয়ুথ এম্পাওয়ারমেন্টটা জুলাইকে ঘিরে হচ্ছে, প্লাস এর বাইরে গিয়েও নতুন সরকারের প্রতি আমরা যে আস্থাটা রাখতে চাই, মানে এখনো রাখতে পারবো কিনা সেটা জানি না, রাখতে চাই যে যেই আসুক না কেন, সো এই জায়গাতে আমরা কাজ করতে পারবো আসলে। ইয়োর থটস? আমিও ভাইয়ার মতো আগে সেকেন্ড কোয়েশ্চেনটার আনসার দিইনি যে জুলাইয়ের চেতনা বলতে অ্যাকচুয়ালি আমার কাছে কি মিন করে। আমার কাছে মিন করে দুইটা বিষয়, একটা দেশপ্রেম, দ্বিতীয়টা আপোষহীনতা। ফার্স্ট অফ অল আমার দেশপ্রেম থাকতে হবে, দেশপ্রেমের কারণেই আমরা জুলাইয়ের চেতনাকে বিশ্বাস করেছি আর জুলাইয়ের ওই সময় আমরা আন্দোলনে নামছি। তার একটাই রিজন ছিল যে আমরা আমাদের দেশকে ভালোবাসি, আমরা চাই যে আমাদের দেশের মানুষ ইনক্লুডিং আস আমরা যেন ভালো থাকতে পারি। তো এই দেশপ্রেমের চেতনাটাই জুলাইয়ের চেতনা একটা মেইন থটস। সেকেন্ড থটস হচ্ছে আপোষহীনতা, যে আমার দেশে এসে যা ইচ্ছা কেউ করে গেল, আমি এটা চুপচাপ মেনে নিলাম, তাহলে তো হলো না, তাহলে তো দেশপ্রেমের অ্যাপ্লিকেশন হলো না আর জুলাইয়ের চেতনাকেও ধারণ করা হলো না। আমাকে সেটার প্রতিবাদ করতে হবে, যেটা আমরা জুলাইয়ের আন্দোলনে করছি, এখান থেকেই তো সবকিছু শুরু। তো আমার মনে হয় যে তরুণ প্রজন্মের মধ্যে সবসময় হাতের 5 আঙ্গুল তো সমান হয় না, সেরকম তরুণ প্রজন্মের মধ্যেও কেউ কেউ তো থাকবেই যারা এটার সুবিধাবাদী হবে। ভাইয়া ওটা ভালোভাবে অ্যাড্রেস করছে, কিন্তু আমার মনে হয় যে there are some person যারা জুলাইয়ের চেতনা মানে দেশপ্রেম আর আপোষহীনতা দুটোকেই খুব ভালোভাবে ধারণ করে। এখনো যদি দেশের কোনো ক্রাইসিস মোমেন্ট চলে আসে, তারা কোনো রাজনৈতিক দলের হোক বা না হোক, তারা কিন্তু ঠিকই ওটার প্রতিবাদ করবে, দেশপ্রেমের জায়গা থেকেই করবে। ওকে ওকে, এইখানে আমি আপনার ফার্স্ট কোয়েশ্চেনটার অ্যান্সার যদি বলি যে তরুণরা এখনো এই চেতনা ধারণ করে কিনা, আমি কিছুদিন আগেও যদি বলি, মানে 5 আগস্টের পরপরে যদি বলি 1-2 মাসের মধ্যে, আমি হয়তো এটার উত্তর না দিতাম।
প্রথমত 5 আগস্টের পরই বলতেছি। কেন 5 আগস্টের পরে কিন্তু দেখা গেছে আমরা সবাই মানে সব লেভেলের মানুষ রাস্তায় নেমে গেছিল সবাই সবাইকে হেল্প করতে। বন্যার একটা ইনসিডেন্ট হইলো, ঠিক আছে, ভালো কথা। অন দ্য কন্ট্রারি আমি কিছু দেখলাম যে আমার যেই সার্কেলটা ছিল ইউনিভার্সিটির বা যাদের সাথে চলতাম, যাদেরকে আমি ডেইলি বেসিসে দেখতাম, হয়তো ইউনিভার্সিটিতে একসাথে আড্ডা দিতাম, খেতাম, তারা এক একজন ল্যান্ড ক্রুজার, কেউ হয়তো ফেরারি নিয়ে ঘুরতেছে। সো আমার কথা হচ্ছে যে ভাই তুই তো আমার পাশে বসেছিলি, তুই হচ্ছে ঢাবির লাল বাসে চড়ে গেটে ঝুলে গান গাইতে গাইতে যাইতি, তুই ফেরারি আজকে কই পাইলি? তুই তো আলাদিনের চেরাক পাস নেই, তাইলে এই ফেরারি তোর কাছ থেকে কে দিল? সবাইকে কি হচ্ছে জামাতের নেতারা গিফট করছে? মানে এটা একটা কমন কনটেক্সট আর কি। সোশ্যাল মিডিয়াতে কেউ কিছু হইলে জামাতের কোনো এক নেতা আমাকে হচ্ছে গিফট করছে, দেখবেন যে যেটা পায় খালি চালায় দেয় যে জামাতের এক নেতা আমাকে গিফট করছে। তো সবাইকে কি গিফট করছে জামাতের নেতারা? সো এইটা আর কি, মানে তখন ওই জায়গা থেকে মনে হইতো যে না, জুলাই আসলে ব্যর্থ, বা ওই জুলাইয়ের স্পিরিটটা আসলে ব্যর্থ। বাট অন দি আদার হ্যান্ড এরকম অনেক মানুষকে আসলে দেখতে পাই যারা এই কাজগুলো করে নাই, যারা এই করাপশনটা দেখে ওই জায়গা থেকে ব্যাকআউট করছে এবং নিজের জায়গা থেকে যতটুকু সম্ভব প্রতিবাদ করার চেষ্টা করছে। ওরাও আবার আমার এই সার্কেলটারই অংশ, হয়তো আমার বন্ধু, হয়তো আমার বড় ভাই বা ছোট ভাই, এরাও এই সার্কেলটারই অংশ। তখন এটা বুঝলাম যে সবাই আসলে ক্ষমতা পেলে সেটাকে গ্রাস করতে চায় না, কেউ কেউ ওইটা ছেড়ে দেয় যে না ঠিক আছে এটা আমার জন্য না, আমি আসলে যখন প্রবলেম হবে আমি তখন আগে আসবো, সবসময় আসলে আমার থাকার দরকার নেই। সো হোয়াট ডাজ ইট মিন টু ইউ জুলাইয়ের চেতনা? আমি আসলে চেতনা ওয়ার্ডটা নিয়ে সত্যি কথা বলতে আমার পার্সোনালি একটু প্রবলেম আছে, কারণ হচ্ছে ওই আগের গভর্নমেন্টের হাসিনার আমলে যদি বলি চেতনা চেতনা বলতে বলতে মস্তিষ্ক খেয়ে ফেলছে আমাদের সবার। সো আমি যদি বলি অনুভূতি, ওই জায়গাটাতে আমি একটু ফাইন। সো অনুভূতির জায়গা থেকে আমি বলবো যে কোনো অন্যায় দেখলে সাথে সাথে ইনস্ট্যান্ট যেন প্রোটেস্ট করতে পারি। আমার নিজের মুক্তিযোদ্ধা কোটা আছে, বাট আই ওয়াজ ভোকাল দেন। আমি শাহবাগে যে হচ্ছে কথা বলছি, খুব সম্ভবত জুলাইয়ের 1-2 তারিখ 3-4 তারিখের দিকে হবে। সো আমার কোটা থাকতেই পারে, বাট আমি অন্যের অসুবিধার কারণ যেন না হই, এই জিনিসটা আসলে আমাদের প্রত্যেকের ভিতরে জেগে উঠছে এই জিনিসটা। এবং যদিও এটা হয়তো অনেক ক্ষেত্রে সবাই অ্যাপ্লাই করে না, বাট এই চেতনাটা আমাদের মধ্যে আছে, এই স্পিরিটটা আমাদের মধ্যে আছে যে আমরা অন্যের অসুবিধার কোনো কারণ হব না। এবং আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে আমি যদি পারি অন্যের একটু হলেও ভালো করার চেষ্টা করব, এবং সেটা সমগ্র দেশের বেসিক্যালি। So that's it. Nicely answered. Thank you so much for joining us today. Thank you so much from my end, and thank you so much also Daily Star এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য এবং আমাদেরকে আমাদের থটস গুলো শেয়ার করতে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। So that was our episode on July Uprising. Thank you so much for joining with us. Don't forget to leave a comment, like, and share.